বিশেষ রঙের অন্তর্বাসী একমাত্র মানে আহ, নাগরিক ইয়ে পাবে। এবং রচনা ব্যানার্জি আজকে যাই বলুন না কেন, মাসের শেষে একটা বড় অঙ্কের টাকা আসবে, কিছু না করে আসবে এবং যোগ্যতা বিহীনতায় আসবে। ভালোই। ক্যালকাটা ফাইলস বলতে যা যা বুঝিয়ে বোঝাবার জন্য খুব নানা রকম লাঙ্গুল বাহিনী যারা আসবেন, তারা সেই লাঙ্গুল বাহিনীরা খুব নিরাশ হবেন বলে আমার মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় থাকেন, কি অবস্থায় আছেন, সেটা জরুরি নয়। জরুরি হচ্ছে তিনি কি রাজনীতিটা করছেন। আমি তার বিরোধিতা করে এসে মানুষকে বোকা বানানো সোজা, কিন্তু কঠিন হচ্ছে যে তাকে বোঝানো যে তাকে বোকা বানানো। প্রথমবার দেখা গেল যে গভর্নমেন্ট ভোটার ঠিক করছেন, মানুষ ভোট দিয়ে গভর্নমেন্ট ঠিক করছে। বোধহয় পুতির বিয়ে হয়ে গেছে বা নাতির বিয়ে হয়ে গেছে এমন দম্পতিকে বোধহয় আবার ওই অগ্নিসাক্ষী করে 7 পাক দিতে হবে, দিয়ে তার ভিডিও করতে হবে, করে তারপর সেটা জমা দিয়ে তারা শংসাপত্র জোগাড় করতে হবে। এইরকম একটা সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে যত রকমের ফাইলস আজ পর্যন্ত ভারতবর্ষে তৈরি হয়েছে রাজনৈতিক অর্থানুকূল্যে, তার বদলে একটা এমন ফাইল তৈরি হচ্ছে যেটা রাজনৈতিক অর্থানুকূল্যে নয় এবং কিছু সামাজিক দায় দায়িত্বকে বজায় রাখার চেষ্টা করছে, যা বহুকাল আগেই বাংলার অনেকের করা উচিত ছিল, কিন্তু তারা তো এখন ব্যস্ত আছেন নতুন লোকেদের কাছে কিভাবে কোথায় গিয়ে কি চাটবেন, কি খাবলাবেন সেই নিয়ে। যাই হোক, এরা করছে, সেটাতে খুবই আনন্দ পাচ্ছি যে একেবারে থ্রিলারধর্মী একটি ছবি করার চেষ্টা করছে এবং ওই ফাইলস গুলোর মতো হচ্ছে না, নতুন ফাইল হবে। পুলিশ অফিসার। এর আগে বেঙ্গল ফাইলস আমরা দেখেছি, আবার আবার একটা ফাইল যেমনটা আপনি বললেন, এবার ক্যালকাটা ফাইলস। কি মনে হচ্ছে এবারে রাস্তাটা অনেকটা সহজ হবে? না, সহজ হবে না। আবার ওই যারা ক্যালকাটা ফাইলস বলতে যা যা বুঝিয়ে বোঝাবার জন্য খুব নানা রকম লাঙ্গুল বাহিনী যারা আসবেন, তারা সেই লাঙ্গুল বাহিনীরা খুব নিরাশ হবেন বলে আমার মনে হয়। এই মুহূর্তে আরেকটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নিরাশা বলছেন, তো বাংলার মানুষ কোথাও একটা নিরাশা হচ্ছে এবং কোথাও একটা বিনোদন জগতের মানুষরা নিজেদেরকে যে ভাবে অনেক সময় নিজেদের প্রেজেন্ট করছেন, যারা পার্টির সঙ্গে নিয়ে যুক্ত ছিলেন, পূর্ব পার্টি বা বর্তমান পার্টি, তারা অনেকে এখন অনেক রকম ভাবে আছেন। রচনা ব্যানার্জির কথা বলি, তিনিও তার বহুতলে যে থাকা সেই বিষয়টা নিয়ে যোগ্যতার প্রসঙ্গ তুলে এনেছেন এবং তাকে পার্টিতে দাঁড় করানোর বিষয়ে ফুটপাতের মেয়ে প্রসঙ্গ তুলেছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি না এগুলো একটু রুচির বিরোধিতা বলে মনে করি, এগুলো ব্যক্তিগত রুচির জায়গা। আজকে রচনা ব্যানার্জি যা বলছেন, উনি যেদিনকে ধোঁয়া দেখতে পেয়েছিলেন সেদিনকে তিনি সেই জিনিসগুলো দেখতে পাননি। এবং রচনা ব্যানার্জি আজকে যাই বলুন না কেন, মাসের শেষে একটা বড় অঙ্কের টাকা আসবে, কিছু না করে আসবে এবং যোগ্যতা বিহীনতায় আসবে। ভালোই তো। তারপরে যারা কি বলছে না বলছে এগুলো তাদের রুচির ব্যাপার। আর এই সমস্ত মানে নিতান্ত মানে কি বলবো, অরাজনৈতিক আকচা আকচির মধ্যে দাদা, আপনি নিজে একটি বলা হয় যে দলের ঘনিষ্ঠ, যেটিকে নিয়ে আপনি কখনোই কাজের আমি মাঝে সক্রিয় সমর্থক। কখনো আপনি কিন্তু কাজের মধ্যে বা কাজের সঙ্গে জড়িত করেনি বা আমরা দেখেছি কাজের ক্ষেত্রে কখনো এক করে ফেলেনি। সেই জায়গাটায় যখন আমরা দেখতে পাই যে আহ, এই অভিনেতা অভিনেত্রীরা এখন অনেকেই রয়েছে যাদের ছাতার তলায় না থাকলে কাজ পাওয়া যায় না। এই বিষয়টা কি আপনি মেনে নেন? দেখুন, আমি মনে করি শুধু অভিনেতা অভিনেত্রী নয়, যে কোনো পেশার, আমার নিজের এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যাদের দক্ষতা কম থাকে বা যাদের অনুশীলন করার ইচ্ছে কম থাকে,
তারাই একটুখানি নিরাপত্তাহীনতায় ভোগেন এবং তারাই দৌড়াদৌড়ি করেন বেশি। যারা খুব চর্চার মধ্যে থাকেন এবং যাদের দক্ষতা থাকে তাদের প্রয়োজন পড়ে না। আপনি একটা কোনো ভালো ডাক্তারকে দেখবেন না কোনো রকম রাজনৈতিক মানে ছত্রছায়ায় যাওয়ার তার কোনো রকম বিন্দু মাত্র বাসনা রয়েছে। তার কারণ তিনি জানেন যে তিনি ডাক্তার হিসেবে যোগ্যতাটা অর্জন করেছেন না, রেগুলার প্র্যাকটিসের মধ্যে যেভাবে আছেন তাতে দরকার পড়বে না। সর্বশেষ যে প্রশ্নটা না করলেই নয় সেটা হচ্ছে যে আহ, এই যে আখ্যাটি দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ তো আহ, তারকা দেখে সেই বিষয়টি দেখে অনেক সময় ভোট দিতে এগিয়ে গিয়েছেন, কাজের আশাও রেখেছেন, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ফুটপাতে মেয়ে প্রসঙ্গটি উঠে আসছে। দেখুন, এ বিষয়ে আমি একটাই কথা বলতে পারি, সিপিআইএম যখন মমতা ব্যানার্জি সম্পর্কে এবং তার বাসস্থান সম্পর্কে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কথা বলছিল, আমি সিপিএম দের কথা বলছি, সিপিআইএম দের কথা বলছি না, কারণ সিপিআইএম রা বলেননি, সিপিএম রা বলেছে, যারা পরবর্তীতে তৃণমূল হয়েছে। মানে রাতারাতি, এই যেমন এখন রাতারাতি সবাই বিজেপি হচ্ছে, আমি তখন তীব্র আপত্তি তুলেছিলাম যে এগুলো খুব নিম্ন রুচির জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় থাকেন, কি অবস্থায় আছেন সেটা জরুরি নয়, জরুরি হচ্ছে তিনি কি রাজনীতিটা করছেন। আমি তার বিরোধিতা করে এসেছি, যে রাজনীতিটা উনি করেছেন, কোথায় থাকেন কতদূর তার। দেখুন, আমি মনে করি না যে বেশি দিন সাধারণ মানুষকে বোকা বানানো যায়। মার্ক টোয়েনের একটা কথা আছে যে মানুষকে বোকা বানানো সোজা, কিন্তু কঠিন হচ্ছে যে তাকে বোঝানো যে তাকে বোকা বানানো হয়েছে। মার্ক টোয়েন এটা খুব বারবার করে বলতেন। তো এমনি মানুষ খুব বেশি দিন বোকা থাকেন না, একটা সাময়িক ভাবে তারা একটু হয়তো ঘাবড়ে যান, বোকা বনে যান, কিন্তু কিছুদিন বাদেই মানুষ বুঝে যায়। মানে এখন সমস্যা যেটা হচ্ছে যে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যার জায়গা হয়েছে যে এতদিন ধরে এই ৭৯ বছর ধরে ভারতবর্ষের সরকার তৈরি হয়েছে মানুষের ভোটে, কিন্তু এইবার এই প্রথমবার দেখা গেল যে গভর্নমেন্ট ভোটার ঠিক করছেন, মানুষ ভোট দিয়ে গভর্নমেন্ট ঠিক করছে। এটা খুবই আশঙ্কার জায়গা, দেখা যাক সেটা কি। এই গুন্ডা দমন আইনের মতোই অত্যন্ত আশঙ্কার জায়গা, কারণ প্রিভেনশন, প্রিভেন্টিভ অ্যারেস্ট, এটা খুবই ভয়ঙ্কর দুশ্চিন্তার জায়গা। কিন্তু তার থেকে বড় দুশ্চিন্তার জায়গা তো ভারতবর্ষে এখন হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় যে, আমার তো বাবা মা নেই, কিন্তু তারা বেঁচে গেছেন, বোধহয় পুতির বিয়ে হয়ে গেছে বা নাতির বিয়ে হয়ে গেছে এমন দম্পতিকে বোধহয় আবার ওই অগ্নিসাক্ষী করে 7 পাক দিতে হবে, দিয়ে তার ভিডিও করতে হবে, করে তারপর সেটা জমা দিয়ে তারা শংসাপত্র জোগাড় করতে হবে। এইরকম একটা ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে। অথচ যারা এই আইনগুলো করছেন তারা কোনো বার্থ সার্টিফিকেট দিতে পারবেন না, কারণ তখন বার্থ সার্টিফিকেটের কোনো চল ছিল না। যারা এই আইনগুলো করছেন, যারা আইনগুলো করছেন যে তাদের বাবার এ দেশে ছিলেন কিনা বলুন, তাদের অনেকেরই বাবা লাহোরে ছিলেন, জন্মেছেন লাহোরে বা অন্য কোথাও। যাই হোক, সেটা হচ্ছে, রাজনৈতিক ভাবে এটা করা যাচ্ছে, মানুষ এখনো করতে দিচ্ছে, এবং তার থেকে বড় কথা বিরোধীরা করতে দিচ্ছে। এরকম চমৎকার বিরোধীদের তো দেখা যায় না, যে যারা কেবলমাত্র নিজেদের সুবিধার জন্য বিরোধিতা করে, তারা দেশের মানুষের সুবিধার্থে বিরোধিতা করে না, শুধুমাত্র নিজেদের স্বার্থে বিরোধিতা করে। তখন যেমন তখন তেমন ভাবে পাল্টে যেতে পারে। মানুষ তাদের ভোট দিয়ে এই বিরোধিতার জায়গা করে দিয়েছে, সেটাই সবচেয়ে দুর্ভাগ্য। আমি যত না না সরকারের প্রতি আমার আমি অখুশি, তার থেকে অনেক বেশি অখুশি হচ্ছে বিরোধীদের। এমন শতখণ্ডে বিভক্ত বিরোধী যে কোনো সরকারের জন্য খুবই ভালো ব্যাপার, আরো ভালো হবে। যেমনটা বললেন যে এখন তো লিগালি বলা হয়েছে যে 7 পাকে বাধা, ওইটার প্রমাণ না থাকলে শুধু রেজিস্ট্রি ম্যারেজটাকে আইনতভাবে বৈধ বলা যাবে না।
পাসপোর্টই তো বৈধ নাগরিকত্ব দিচ্ছে না, ভোটার আইডি আমার মনে হয় যে বিশেষ রঙের অন্তর্বাসী একমাত্র মানে আহ, নাগরিক ইয়ে পাবে। আপনি নিজে এক্ষুনি বলছিলেন আপনার কথার সঙ্গে এখনের যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার কথা অনেকটাই মিল পাচ্ছে এবং তিনিও বলেছেন যে ভাবে পূর্বের দলের কিছু মানুষকে হেকেল করা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের, সেটা তিনিও মানতে পারছেন না, বা ব্যক্তি আক্রমণ যেটা আপনি আপনার কথা আমি বলছি এটা যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখে তারা কেস করবে এই সরকারের বিরুদ্ধে। একজন মানুষ তিনি নিকৃষ্টতম অপরাধ করতে পারেন, কিন্তু তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো, আন্ডারওয়্যার পরিয়ে, এটা মধ্যযুগীয় বর্বরতা। এবং এখন এই যে আমি এর আগেও যখন থেকে এটা শুরু হয়েছে তখন থেকে বলেছি, আবার বলছি, এই যে মব লিঞ্চিং, এ এই যে কি ভয়াবহ ভবিষ্যৎ, এবং এই প্রত্যেকটি দিন পাথরে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না। এখন এগুলো পাথর, আর এই প্রশাসন যে এগুলো করতে দিচ্ছেন, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে এগুলো উল্টো দিকে ঘুরে যায়। আমি পৃথিবীর ইতিহাসের কথা বলছি। সুতরাং এগুলো খুব সভ্য জগতের ঘটনা ঘটছে না। তারা অত্যন্ত নিকৃষ্ট মানের সমাজ বিরোধী। আমি একদম নাম করে বলতে পারি। সেই তকমাটা থাকবে না যদি না তারা অ্যাসেম্বলিতে বিরোধী শিবিরে যায়, বা কোনো একটি যেন যেন একটা তারা একটা রেজিস্ট্রেশন, আমি যে কেন রেজিস্ট্রেশন করে রাখলাম না আমি এখন ভাবি, তাহলে আমিও তাহলে কিঞ্চিৎ কিঞ্চিৎ পয়সা রোজগার করতে পারতাম। পলিটিক্যাল রেজিস্ট্রেশন থাকলে খুব ভালো হতো। আমাদের থিয়েটারের দল নাট্য আনন্দকে ভাবছি যে ওরকম একটা রেজিস্ট্রেশন করিয়ে রাখবো, কবে কোন দিন দরকার লেগে যাবে বলা যায় না। দাদা আপনার থিয়েটারের দলকে নিয়েও বর্তমানে আমাদের পশ্চিমবাংলা থিয়েটার দলকে নিয়ে ভীষণ আশার কথা একটা বলা হচ্ছে, সুদিন বলে আপনি কি মনে করছেন সুদিন আসছে? দেখুন, আমি একবার তথাকথিত বামপন্থীদের হাতে খুবই মানে নিগৃহীত হয়েছিলাম বলা যায়, তবে বাক্যবাণে নিগৃহীত হয়েছিলাম। গায়ে হাত দিয়ে তারা আমাকে নিগৃহীত করেনি। যে আমি তাদের বলেছিলাম যে ভারতবর্ষের যারা রাজনৈতিক নেতৃত্ব, তাদের মধ্যে 1% সংস্কৃতি সম্পর্কে কোনো জ্ঞান নেই। সুতরাং যাদের আছে বা যার আছে তারাই সংস্কৃতির দায়িত্বে থাকা উচিত। রুদ্র দীর্ঘদিন ধরে একটা থিয়েটারের সঙ্গে তার যোগ ছিল, তার সঙ্গে তার আরো অন্যান্য এর সঙ্গেও সাংস্কৃতিক বিষয় ছিল। পাপিয়ারও ছিল, পাপিয়া দীর্ঘদিন অত্যন্ত উচ্চমানের অভিনয় করে গেছেন মঞ্চে, পরে যাত্রায় খুবই সফল। আর রূপা মতন সেন্সিটিভ মানুষ এবং অভিনেত্রী আমি খুব কম দেখেছি। এরা যদি তিনজন আজকে সংস্কৃতি জগতের বিষয়ে দায়িত্ব না, আমি যেমন খুব অবাক হয়েছিলাম সংস্কৃতি মন্ত্রী হিসেবে কোনো আরেকজন মানুষকে, আমরা তাকে চিনি না, চিনে নেব। আমি খুব ভেবেছিলাম যে এখানে রূপার থাকাটা খুব দরকার, এটা আমার মনে হয়েছিল, এটা আমার ব্যক্তিগত মনে হয়। এবার এরা তিনজনের সঙ্গে যদি আরো, দেখুন, একটা বড় সুবিধা হচ্ছে, আমি মানে এটাতে আবার 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 আমি গাল খাবো, যে অন্তত বিগত 15 বছরের তুলনায় এই সরকারে বেশ কিছু শিক্ষিত মানুষ আছে। এটা একটা স্বস্তির জায়গা। বেশ কিছু শিক্ষিত মানুষ আছেন এখানে, তারা প্রকৃত অর্থে শিক্ষিত। তাদের রাজনীতিটা যাই হোক না কেন, তারা প্রকৃত অর্থে শিক্ষিত কিছু মানুষ, এবং আশা ভরসা আছে যে, কিন্তু থিয়েটারের মুশকিলটা হলো থিয়েটার না বড্ড বেশি অ্যান্টি এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলে। হুম, সেইটা খুব মুশকিল।
আসলে সংস্কৃতি বিষয়টাই ভীষণ ওই নিম্নবর্গীয় মানুষের কথা বলে তো, সংস্কৃতিটাই বলে। আপনি খুব বেশি পাবেন না শেক্সপিয়ারকে। শেক্সপিয়ার যদিও রাজা রাজরাদের গল্প নিয়ে বলছি, কিন্তু তাদের ষড়যন্ত্রের যে চেহারাটা বার করে নিয়ে আসছে, রবীন্দ্রনাথকেও আপনি কোনোদিন বলতে শুনবেন না, বা শখে বলতে শুনবেন না। মুশকিল, মানে খুব ওই কি বলা উচিত, ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচে থিয়েটার করাটা খুব সমস্যা। এখন কিছু মানুষ নিশ্চয়ই খুঁজে বার করবেন, তাদের বিষয়বস্তু খুঁজে বার করবেন। তো আমার মনে হয় না খুব বেশি বিষয়বস্তু খুঁজে বার করতে পারবেন। প্রত্যেকদিনই এমন, বিশেষ করে ভারতবর্ষের বুকে এমন এমন সমস্ত সমস্যার মুখোমুখি হবেন, যেমন ধরুন এই পশ্চিমবাংলার ভাগটা নিয়ে কথা বলতে গেলে, বেশি কথা বলতে গেলে এমন বিপদ হয়ে যাবে যে 1925-এর বেঙ্গল প্যাক্ট এসে পড়বে, 1937-এর ভোট এসে পড়বে। কি দরকার ওসবের মধ্যে যাওয়া?